ক্যান্সেল করে কলটা রিসিভ করি। শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কৃষিগুচ্ছের ধারাবাহিক লাইভ ক্লাসের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। আমরা কিন্তু গুণগত রসায়নের পুরো অধ্যায়টা শেষ করে দিয়েছি দুইটা লেকচারের মাধ্যমে। আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করাচ্ছি না, শুধু প্রশ্ন ব্যাংক সলভের সাথে সাথে তোমাদেরকে সাজেশনও দিচ্ছি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমরা যারা ক্লাসে জয়েন করে ফেলছো তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তোমরা একা একা নিজেরা ক্লাস না করে বন্ধুদেরকে একটু ইনভাইট দিয়ে দাও, তাহলে সবাই মিলে ক্লাসটা করতে পারি। দেখো আমাদের ক্লাসের শিরোনামটাই হচ্ছে কি, মূলে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটা হচ্ছে 1 নাম্বার পার্টের ক্লাস। ঠিক আছে, তোমরা যে যে ক্লাসে জয়েন করে ফেলছো তোমরা একটু জানায় দাও যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বুঝাইতে পারছি কি? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। যদি আমাদের ক্যাপশনে গুণগত রসায়ন লিখে দিচ্ছে ওটা চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। ওকে, যারা জয়েন করছে তাদেরকে ধন্যবাদ। ওকে, তাহলে এক্সট্রা কথা না বলে আমাদের ক্লাস শুরু করে দিই। আবার 9টার সময় আমাদের একাডেমিক ক্যালকুলেশন বেজের ক্লাস আছে। দেখো তাহলে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আজকে হচ্ছে 1 নাম্বার লেকচার। আমরা এই ক্লাসটা ইনশাল্লাহ 2টা লেকচারের মাধ্যমে শেষ করব। 2টা লেকচার থাকবে, ঠিক আছে। আর তোমরা যারা নতুন আমাদের পেজে আসছো তারা কিন্তু আমাদের পেজটাকে একটু ফলো করে দিবা আর লাইক দিয়ে রাখবো, যেন পরবর্তী ক্লাসগুলো শুরু হওয়ার সাথে সাথেই তোমার ক্লাসে নোটিফিকেশন চলে যায়। দেখো কৃষিগুচ্ছ 2021 সেশনে একটা কোশ্চেন। কৃষিগুচ্ছের নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? দেখো ইলেকট্রন আসক্তির ক্রমটা একটু ব্যতিক্রম। দেখো তোমরা গ্রুপের মধ্যে কি থাকে বলো তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে হচ্ছে অ্যাস্টাটিন। একটু খেয়াল করে দেখো এই সিকোয়েন্সে একটু চেঞ্জ আসে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এই যে ক্লোরিনের সবচেয়ে বেশি। ক্লোরিনের পরে কি আসে? ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন। দেখো ক্লোরিনের পরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তারপরে এগুলো আবার সেম থাকে, ব্রোমিন, আয়োডিন, এভাবে যাইতে থাকে। তার মানে সমস্যাটা কোন জায়গায়? ক্লোরিনের একটু বেশি থাকে। কেন থাকে? কারণ তার ইলেকট্রন বেগের ঘনত্বের কারণে। আশা করি এই জায়গাটা তোমরা নিজে একটু পড়ে নেবা, বোঝাইতে পারছি কি? আর তোমরা একাডেমিকে এই জিনিসটা পড়ে আসছো, তার মানে আপনার প্রশ্ন যদি সলভ করতে যাই ক্লোরিনেরটা বেশি থাকে। এগুলো তোমাদের পড়ে আসার কথা। যারা একাডেমিকে আমাদের ক্যালকুলেশন ব্যাচে আছে তারা কিন্তু একাডেমিকে এই জিনিসগুলো পড়ে ফেলে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন আসক্তি, দেখো আসক্তি যদি থাকে তাহলে একটু চিন্তা করে অ্যান্সার করবা। ক্লোরিনের একটু বেশি, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই দেখছো ব্যতিক্রম প্রশ্নগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটু বেশি আসে, ব্যতিক্রম প্রশ্নগুলো। দেখো তারপরে কৃষিগুচ্ছ 21 সেশনের আরেকটা কোশ্চেন দিছে, বেনজিনের সিগমা বন্ধন কয়টা থাকে? আমরা যদি বেনজিনের চিত্রটা একটু আগানোর চেষ্টা করি, চিন্তা করো C6H6। দেখো জৈব যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, এখানে পরমাণু কয়টা আছে? 12টা। পরমাণু কয়টা আছে? 12টা। তার মানে তার সিগমা বন্ধনও কয়টা থাকবে? সিগমা বন্ধনও 12টি থাকবে। এখন তোমরা যারা প্রমাণ চাও আসলে বেনজিনে কি 12টা হয় কিনা একটু খেয়াল করে দেখো। এই যে এখানে কি, একটু খেয়াল করে দেখো এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে কি 6টা বন্ধন আছে, 6টা বন্ধন আছে, 6টা বন্ধন। এবং পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে 6টা, এখানে হচ্ছে 6টা সিগমা বন্ধন, এখানে হচ্ছে কি 6টা সিগমা বন্ধন, আর এখানে কি এই হচ্ছে আমার 6টা সিগমা বন্ধন। তাহলে 6 আর 6 কত হলো? 12টা সিগমা বন্ধন, 12টা সিগমা বন্ধন। বুঝাইতে পারছি কি? ওকে, আশা করি বুঝাইতে পারছি সিগমা বন্ধন কয়টা থাকে। এখন দেখো sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন যদি চিন্তা করি sp3 কোথায় থাকে? এখন দেখো sp3 হাইব্রিডাইজেশন কোথায় হবে? অ্যামোনিয়াম আয়নে। কিভাবে বুঝলাম একটু চিন্তা করে দেখাই তোমাকে। দেখো sp3 হাইব্রিডাইজেশন কখন বুঝবা? যখন তোমার হচ্ছে স্টেরিক বাধা বা স্টেরিক নাম্বার কয়টা হবে? স্টেরিক নাম্বার হবে তোমার 4টা। স্টেরিক নাম্বার কয়টা হবে? 4টা। স্টেরিক নাম্বার কয়টা হবে? 4টা। এখন আমরা যদি অ্যামোনিয়াম আয়ন দেখি, একটু চিন্তা করে দেখি তো, NH4 প্লাস, NH4 প্লাস, এর মানে কি? এই যে এখানে নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমার হাইড্রোজেন। তার পাশাপাশি এখানে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে আরেকটা হাইড্রোজেন ধরে রাখে, H+ ধরে রাখে, H+ ধরে রাখে। এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে
একটা, দুইটা, তিনটা, চারটা বন্ধন আছে। কয়টা বন্ধন আছে? চারটা। এবং তার এক্সট্রা এই চারটা বন্ধন হওয়ার পরে কিন্তু আর কোনো এক্সট্রা ইলেকট্রন নাই। তার মানে আমরা বলতে পারি এখানে চারটা বন্ধন আছে, চারটা বন্ধন। তার মানে তার Sn মানে স্টেরিক নাম্বার কত হলো? 4। স্টেরিক নাম্বার কত হলো? 4। স্টেরিক নাম্বার 4 হলে তার সংকরায়ন কি হয়? sp3। এভাবে বোঝা যায় 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখন দেখো আরেকটা জিনিস তোমাকে বলি, কার্বন ডাইঅক্সাইড, এই যে CO, এই যে কার্বন ডাইঅক্সাইড, দেখো এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, সিগমা বন্ধন দুইটা, তার মানে তার স্টেরিক নাম্বার 2, তার মানে তার সংকরায়ন হচ্ছে sp। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। বুঝাইতে পারছি? আবার ধরো আমাকে আরেকটা বলে দিল, কি বলতে পারে, অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া। এখন এখানে কিন্তু 3টা বন্ধন আর কি মুক্তজোড় ইলেকট্রন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রনের যোগ হবে। তার মানে কি 3 আর 1 যোগ করলে 4, তার মানে তার সংকরায়ন কি? sp3। পারা যাবে না? এখন ধরো এই যে BF3 বলছে, BF3, এই যে B, এই যে এখানে F, আর এখানে হচ্ছে F, আর এখানে হচ্ছে F। তাহলে এখানে বলো তো সিগমা বন্ধন কয়টা? 3টা সিগমা বন্ধন, তার মানে তার সংকরায়ন কি হবে? sp2। 2 আর 1 যোগ করলে 3। দেখছো কত ইজিলি করে ফেলা যায়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে একটু কৌশলী হইতে হবে, একটু কৌশলী হইতে হবে। ওকে, আজকে আমাদের ক্লাসে একটু সময় কম। কেন সময় কম? আমাদের ক্যালকুলেশন ব্যাচে ক্লাস আছে একটু পরে। আমাদের ক্যালকুলেশন হচ্ছে আমাদের অনুশীলনীর একাডেমিকের সারা বছর আমাদের ঐতিহ্যবাহী একটা কোর্স বলতে পারা, আমাদের ঐতিহ্য অনুশীলনীর ব্যক্তিগত জমিদারি ক্যালকুলেশন ব্যাচ। এখানে একাডেমিকে আমরা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বেসিক, প্রি বেসিক সহ অ্যান্সার দিয়ে দিই। এটা সমাধান, পূর্ণাঙ্গ সমাধান আমাদের। ওকে, এখন দেখো কোনটিতে হাইড্রোজেন বন্ধন রয়েছে। হাইড্রোজেন বন্ধন কার মধ্যে থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে ফোনের মধ্যে, FON, মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যেখানে থাকবে তারা হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করতে পারবে, কারণ তাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, বেশি। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টা মৌল যেখানে দেখবা তারা কি করতে পারবে? হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করতে পারবে। কেন? তাদের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4.0, অক্সিজেনের হচ্ছে কত? সম্ভবত 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3। বুঝতে পারছি? এখন দাও এই 3টা কই আছে? ফোন, এই যে নাইট্রোজেন আছে, তার মানে কি এটা হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করতে পারবে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা? আশা করি পারছি। দেখছো, তোমাকে একটু ট্রিকি হইতে হবে, কিভাবে দ্রুত অ্যান্সার করা যায় সেই টেকনিক তোমাকে জানতে হবে, কিভাবে দ্রুত অ্যান্সার করা যায়। sp3d সংকরায়ন কোথায় হয়? sp3d সংকরায়ন একটু চিন্তা করে দেখো। sp3d, এখন sp3d, 3 আর 1 কত? 4, 4 আর 1 কত? 5, এই যে টোটাল হচ্ছে 5, মাথার মধ্যে যোগফল। এখন দেখো এই যে এই যৌগটা আছে না, এর সিগমা বন্ধন আছে কয়টা? 5টা। দেখো p, তারপরে কি এখানে Cl, এখানে হচ্ছে আমার Cl, এখানে হচ্ছে আমার Cl, তার পাশাপাশি এখানেও Cl, তার পাশাপাশি এখানেও Cl। দেখো 5টা সিগমা বন্ধন আছে না, আর এগুলোর মাথার উপর যোগ করলে কত হচ্ছে? 5। তার মানে তার সংকরায়ন কি হবে? এটাই হচ্ছে আমার sp3d সংকরায়ন, sp3d সংকরায়ন। তোমাদের দেখো লাইভে স্টুডেন্ট থাকবে কিভাবে বলো? তোমরা যদি একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, তখন লাইভে স্টুডেন্ট থাকবে বেশি। এই তো কমার্স থেকে পোলাবান ক্লাস করতেছে, বুঝছো? তোমরা লাইভে স্টুডেন্ট কখন বেশি থাকবে? যখন তোমরা বেশি বেশি শেয়ার করে দিবা। আর কমার্সের স্টুডেন্টকে যেহেতু আমি বুঝাইতে পারতেছি, তার মানে ইনশাল্লাহ সায়েন্সের পোলাপান ইজিলি বুঝবে। দেখো, জলীয় দ্রবণে কোনটি সহজে আর্দ্র বিশ্লেষিত হয়? কৃষিগুচ্ছ 2020-21 কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার স্বপ্ন পূরণের সর্বশেষ হাতিয়ার। যেখানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু শেষ। এখন তোমার সময় হচ্ছে লাস্ট সময়, তোমার পরিবারের স্বপ্ন পূরণ, নিজের একটা পরিচয় তৈরি করার শেষ সুযোগ হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। সেই কৃষিগুচ্ছে চান্স পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পাচ্ছ তোমরা, এবং লাইভ ক্লাসের মাধ্যমে। তাহলে নিজেরা ক্লাস করো, ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও। ওকে, দেখা যায় তাহলে যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়। কোন যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয়? সিলিকন টেট্রাক্লোরাইড। কেন সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়? কারণ তার মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে। দেখো সিলিকনের টোটাল ইলেকট্রন কয়টা থাকে? 14টা। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, তাহলে কি হলো? 10টা হলো। তারপরে কি 3s2,
3p2। একটু চিন্তা করে দেখো তো, এই যে এইখানে কি আমার 3d0 মানে ফাঁকা ডি অরবিটাল আছে না, ফাঁকা ডি অরবিটাল আছে। ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এটা কি হতে পারে, দ্রুত আদ্র বিশ্লেষিত হইতে পারে। আদ্র বিশ্লেষিত হয়ে কি দেয় একটু খেয়াল করে দেখো তো, সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4 যখন এটা 4 অণু পানির সাথে যুক্ত হবে তখন এখানে আমার কি উৎপন্ন হবে একটু খেয়াল করে দেখো তো, SiOH4 সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা আদ্র বিশ্লেষিত হয়। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত একটু চিন্তা করে দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে আমার নর্মালি কি বলতো, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ আর ফসফেট PO4 3-, আচ্ছা সমস্যা নেই, ICT ফ্রি ক্লাস আমি নিব ইনশাল্লাহ। আর তোমাদের ইংলিশ ক্লাস তো হাবিব ভাই নিচ্ছেই, ঠিক আছে। বাংলা ক্লাস ইনশাল্লাহ বাদশা ভাই খুব দ্রুতই তোমাদের সাথে জয়েন হবে। ICT ফ্রি ক্লাস আমি নিব। এখন চিন্তা করে দেখো যে এই অবস্থায় কি উৎপন্ন হইতে, ম্যাগনেসিয়াম 2+, ফসফেট 3-। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ম্যাগনেসিয়াম এর যোজনী এইখানে বসবে Mg3, তারপরে দেখো তো PO4 এখানে কি হবে 2, ম্যাগনেসিয়াম ফসফেট, এই হচ্ছে আমার সংকেত। এই যে Mg3PO4, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝাইতে পারছি কি? আশা করি পারছি। দেখো কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়, সহজ ভাষায় চিন্তা করো। কার্বনেটের ক্ষেত্রে বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম দেখো যত উপরের কার্বনেট থাকবে সে তত দ্রুত বিয়োজিত হবে। একটু খেয়াল করে দেখো, পটাশিয়াম সে তো এই দিকের গ্রুপের, সে বাদ, আগেই বাদ, এই দিকের গুলা, এই দিকে যত যায় সে হচ্ছে তত দ্রুত বিয়োজিত হয়, আর এই দিকে যত নামে তত কম দ্রুত বিয়োজিত হয়। তার মানে এদিকে আসলে দ্রুত বিয়োজিত হবে, তার মানে সোডিয়াম পটাশিয়াম এগুলো থেকে এই গ্রুপেরগুলো দ্রুত বিয়োজিত হবে। বুঝাইতে পারছি কি? আশা করি পারছি। আর উপর থেকে নিচের দিকে নামলে কম দ্রুত বিয়োজিত হয়, তার মানে উপরেরগুলো দ্রুত বিয়োজিত হয়। উপরে কি আছে? ম্যাগনেসিয়াম কার্বনেট। দেখো ম্যাগনেসিয়ামের নিচে বেরিয়াম, নিচের গুলো দ্রুত বিয়োজিত হবে না। আর পটাশিয়াম সোডিয়াম তো আগেই বাদ, সে হচ্ছে অন্য গ্রুপের, আগের গ্রুপের। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট দ্রুত বিয়োজিত হয়। পানিতে অদ্রবণীয়, একটু চিন্তা করে দাও, অদ্রবণীয় কারা হয়? দেখো অদ্রবণীয় কারা হয়? অদ্রবণীয় হয় যারা সমযোজী যৌগ। সমযোজী যৌগ, সমযোজী যৌগ কখন হয়? কোন একটা আয়নিক যৌগে সমযোজী ধর্ম তখনই হবে যখন অ্যানায়নের আকার বড় হবে। দেখো তো এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের উপর দিকে নিচের দিকে নামলে কি হয়? আকার বড় হয়। আকার কি হয়? বড় হয়। আকার যেহেতু বড় হয় উপর থেকে নিচের দিকে নামলে, তার মানে কি এগুলোর সমযোজী ধর্ম বেশি থাকে। তার মানে কি সে অদ্রবণীয় হবে, কারণ সমযোজী যৌগগুলো কম দ্রবণীয় হয়, উপরেরগুলো বেশি দ্রবণীয় হবে। দেখো সমযোজী যৌগ কখন হবে? যখন অ্যানায়নের আকার বড় হবে। যখন অ্যানায়নের আকার বড় হবে। দেখো তোমাদের জন্য এখান থেকে সাজেশন হলো কি, ফাজানের নীতি মোস্ট ইম্পর্টেন্ট। ফাজানের নীতি, কোনটি অদ্রবণীয়, কোনটি স্থলনাঙ্ক বেশি, কোনটি গলনাঙ্ক বেশি। তারপরে ফাজানের নীতি, ফাজান্স রুল লিখে রাখো। ফাজান্স রুল অবশ্যই পড়ে ফেলতে হবে। ফাজান্স রুল অবশ্যই পড়ে ফেলতে হবে। দেখো এই যে ইলেকট্রন আসক্তির ক্রম হয়, সেম কোশ্চেন আবার রিপিট হয়েছে। দেখো ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তো সবাই জানি, বাট ক্লোরিনটা সব থেকে বেশি হয়। এটা হচ্ছে কি ব্যতিক্রম। এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন, যে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? পারমাণবিক ব্যাসার্ধ সালফারের, কার চাইছে? সালফারের। এটা একটু মুখস্থ রাখবো। 104 PM মানে হচ্ছে পেটামিটার। PM মানে হচ্ছে পেটামিটার।
পেটামিটার। বুঝাইতে পারছি? ওকে, আমার সাথে দেখা করতে আসবা ইনশাল্লাহ, একবার আয়সা ফোন দিয়ে দিবা, তাইলেই হবে। এখন একটু খেয়াল করে দেখো যে কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড। ক্ষারধর্মী অক্সাইড কখন হবে? যখন ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইডের মধ্যে দেখো সোডিয়াম অক্সাইডটা বেশি ক্ষারধর্মী। কেন? এই যে Na2O সোডিয়াম অক্সাইড, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে, সোডিয়াম অক্সাইড থেকে আসে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম অক্সাইড থেকে কি আসে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আসবে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম থেকে আসবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি ক্ষারধর্মী। কেন? তোমরা টয়লেট ক্লিনারে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে দেখছো। ওটা কি বেশি ক্ষারধর্মী? ওটা খাইলে মানুষ মারাও যায়, জ্বলাপোড়া করে। এটা বেশি ক্ষারধর্মী। কেন? কারণ এটা সোডিয়াম অক্সাইড থেকে আসছে, সোডিয়াম অক্সাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে। তার মানে কি? এটা বেশি তীব্র ক্ষারধর্মী। বুঝাইতে পারছি? ইজিলি বোঝানোর চেষ্টা করি। আমি একটা জিনিস সব থেকে বেশি ফলো করি ক্লাস করানোর ক্ষেত্রে, এসব পড়াশোনাটাকে সহজ করি, এত কঠিন করার কিছু নাই। রসায়নটাকে রসায়ন দিয়ে পড়তে হবে, মনে কথা আছে, বাংলা দিয়ে পড়বা। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তি কার বেশি বলতো? ক্লোরিনের সবচেয়ে বেশি। দেখো এই প্রশ্নটা বারবার আসে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে কিন্তু এটাও আসছে। তার মানে কি? এই যে ক্লোরিনের সব থেকে বেশি, ব্যতিক্রমটা বারবার আসে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? এটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন, 801 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটাও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসা কোশ্চেন। তার মানে কি? 801 ডিগ্রিতে, 801 ডিগ্রি। এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন। ওকে, যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ। দেখি C2H4 অণুতে CH বন্ধনে কোন অরবিটালের অতিক্রমণের ফলে গঠিত হয়? C2H2 একটু খেয়াল করে দেখো, CH2 ডাবল বন্ড CH2, এই যে C2H4, C2H4, বুঝতে পারছি? এটার নাম হচ্ছে ইথিন, ইথিন। ঠিক আছে, ইথিন। এখন এখানে কি সংকরণ হয়? ডাবল বন্ড মানেই হচ্ছে sp2। ডাবল বন্ড মানে কি? sp2। ডাবল বন্ড মানে কি? sp2। বুঝাইতে পারছি? তার মানে কার্বনের sp2। আর হাইড্রোজেনের কি বলতো? হাইড্রোজেনের একটা ইলেকট্রন না, সেটা কোথায় থাকে? 1s। বুঝাইতে পারছি কি? খুব একটা কঠিন কি? কার্বনের sp2 ডাবল বন্ড আছে বিদায়। দেখো ডাবল বন্ড থাকলেই হচ্ছে sp2, ট্রিপল বন্ড থাকলে হচ্ছে sp, সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে কি? sp3। এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাইলে তোমার জৈব যৌগের থেকে যত সংকরায়ন আসবে তোমার কোনো ব্যাপারই মনে হবে না। বুঝতে পারছো? জৈব যৌগের সংকরায়নটা একটু পড়ে নেবা। আর নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাসটি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসের যৌগগুলো দেখছো বলতো? এই যে জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন হেক্সাফ্লোরাইড, এই ধরনের যৌগগুলো দেখছো। তার মানে ফ্লোরিনের সাথে কি যৌগ গঠন করে? জ্যানন। তার মানে ফ্লোরিনের সাথে কি যৌগ গঠন করে? জ্যানন। ইজিলি পারা যাবে, তাই না? ওকে, তারপরে পর্যায় সারণীতে অবস্থানান্তর মৌলগুলির অবস্থান কোথায় থাকে বলতো? একদম মাঝখান বরাবর না? এই যে এখানে থাকে হচ্ছে এস ব্লক, ওই পাশে থাকে হচ্ছে আমার পি ব্লক, আর মাঝখানে থাকে হচ্ছে আমার ডি ব্লক, বা হচ্ছে ডির মধ্যে যারা আছে কিছু অবস্থানান্তর। তার মানে কি? পর্যায় সারণীর মাঝ বরাবর থাকে হচ্ছে আমার অবস্থান্তর মৌলগুলো। দেখো নিম্নের কোন মৌলগুলোকে একত্রে চালকোজেন বলা হয়? দেখো চালকোজেন কাদেরকে বলা হয়? যারা হচ্ছে গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16, দেখো একটু খেয়াল করে দেখো, যারা হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 কারা আছে দেখো তো? ও এস এসসি তে পড়ে, ও এসএসসি তে
পড়ে, ও এসএসসিতে পড়ে। এরা হচ্ছে চালকোজেন বা হচ্ছে চালকোজেন মানে হচ্ছে আকরিক গঠনকারী। চালকোজেন মানে হচ্ছে আকরিক গঠনকারী। চালকোজেন মানে কি? আকরিক গঠনকারী। আকরিক মানে কি? যারা খনিজ সম্পদ, বুঝতে পারছি? খনিজ সম্পদ, খনিজ সম্পদ। দেখো সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ এটা মুখস্থ রাখতে হবে 190 পেটামিটার। পেটামিটার, বুঝছো? এরকম কিছু কোশ্চেন আসবে। এই একটা টাইপের কোশ্চেনের জন্য তোমার এই সময় নষ্ট করার দরকার নেই যে এখানের জন্য সবগুলো মূল্যের পারমাণবিক ব্যাসার্ধ মুখস্থ করে ফেলাম, এটা দরকার নেই। এটা খুব কম আসে এই ধরনের কোশ্চেন, বাও 2017-18 সেশনে আসা কোশ্চেন। আরেকটা দেখো, কোন মৌলটি আকারে ছোট? আকারে ছোট কখন হবে? দেখো পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, বাম থেকে ডান দিকে যাওয়া যায়, আকার ছোট হয়। আকার কি হয়? আকার ছোট হয়। দেখো তো আমরা যদি একটু ইয়েগুলো করি কীভাবে যায়। লিথিয়াম, লিথিয়াম, লিথিয়ামের পরে কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে কি? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো নাইট্রোজেন, কার্বন, লিথিয়াম, অক্সিজেন। দেখো বাম থেকে ডান দিকে যখন যাই, অক্সিজেন কি? সব থেকে ডান দিকে, তার মানে কি? এর আকার সব থেকে ছোট, এর আকার সব থেকে ছোট। দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু তোমাদের খুব বেশি কঠিন যে প্রশ্ন করে তা কিন্তু না। অল্প পরিশ্রম করে তোমরা যদি একটু সিস্টেমেটিক হয়ে দেয়, পরীক্ষার হলে যদি একটু চাপটা নিয়ন্ত্রণ করতে পারো, আর যদি তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে, তাহলে দেখবে ইজিলি পারা যাচ্ছে। আয়নিক যৌগ, আয়নিক মানে কি বলতো? আয়নিক মানে হচ্ছে ধাতু প্লাস অধাতু মিলে অধাতু। দেখো এটা কিন্তু সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন। তার মানে কি? একটা ধাতু আর একটা হচ্ছে অধাতু। একটা ধাতু আর অধাতুর জন্য কি হয়? ধাতু আর অধাতুর মধ্যে কি হয়? এরা আয়নিক বন্ধন গঠন করে। তৃতীয় পর্যায়ের কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? ইলেকট্রন আসক্তি শূন্য হয় নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে। ইলেকট্রন আসক্তি শূন্য কার হয়? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মৌল কারা কারা? নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তার মানে তৃতীয়তে কারা আছে? তৃতীয়তে আছে হচ্ছে আমার আর্গন। তৃতীয়তে কি আছে? আর্গন। বুঝা গেছে কি? খুব বেশি কি কঠিন লাগতেছে? দেখো আর কিন্তু আমরা 60টা কোশ্চেন সলভ করাবো, তাইলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। অনুশীলনী ক্লাসের মধ্যে কিন্তু মোটিভেশনাল কথাবার্তা বলে সময় নষ্ট করো না, ফালতু কথা ভাই। পড়াশোনা করো, পরীক্ষায় পড়াশোনা আসবে। মোটিভেশন তোমার পরিবারের বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেটেড করতে না পারে, আমার 5 মিনিটের কথা জীবনও তোমার মোটিভেট করতে পারবে না। আমি তোমার একটা কথা বলবো, এই সেই করে ফেলো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার জীবন পাল্টে যাবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বা কৃবিতে যদি ভর্তি হও, তাহলে দেখবে তোমাদের লাখ লাখ টাকা আসতেছে মাসে মাসে। এইসব ফালতু কথা বলে তোমার মোটিভেটেড করার কোনো অপশান নাই। তোমার পরিবারের বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেটেড না করে, আমার দ্বারা সম্ভব না। দেখো অধাতু সমূহে কোন ব্লকে? অধাতু, দেখো অধাতুগুলো একদম এইদিকে পি ব্লকের মধ্যে। পি ব্লকে অধাতুগুলো, পি ব্লকে কারা থাকে? অধাতু, অধাতু। আর ডি ব্লকেও ধাতু থাকে, এস ব্লকেও ধাতু থাকে বেশিরভাগ। তাহলে পি ব্লকে কাদেরকে রাখা হয়েছে? অধাতুগুলো রাখা হয়েছে। এই হচ্ছে আমার অ্যান্সার। ধনাত্মক আয়নে পরিণত হয় পরমাণুতে ইলেকট্রন ত্যাগ করে মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে হইল? সোডিয়াম প্লাস, এবং এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। কি বলা হয়? আয়নীকরণ। এটাকে কি বলা হয়? আয়নীকরণ। আর যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি, তাই না? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হলে তাকে বলা হয় আয়নীকরণ। ওলিয়ামের সংকেত, ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। এটা ক্লাস 10 থেকেও পড়ে আসছি। H2S2O7। খুব বেশি সময় লাগবে না, আর মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। তারপরে আমাদের কিন্তু আমরা সবসময় বলি অনুশীলনীর একাডেমিকের জন্য অনুশীলনীর ক্যালকুলেশন হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কোর্স। এটা আমাদের একাডেমিকের জন্য এইচএসসির আমি মনে করি বাংলাদেশের বেস্ট কোর্স। আমরা সেইভাবেই লেকচারগুলো দেওয়ার চেষ্টা করি।
ডায়াম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক মানে কি, মিঙ্গেল ইলেকট্রন থাকবে, MINGLE, মিঙ্গেল ইলেকট্রন, ইলেকট্রন। আমাদের ক্যালকুলেশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে, ক্যালকুলেশন ব্যাচের প্রাইস কিন্তু খুব বেশি না, 999 টাকায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব একসাথে পাচ্ছ ক্যালকুলেশন ব্যাচে, ক্যালকুলেশন ব্যাচ, ক্যালকুলেশন, ঠিক আছে, একাডেমিক ব্যাচ। দেখো এখানে আমরা যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, ফ্লোরিনের 9টা ইলেকট্রন থাকে, 1s2, 2s2, 2p5। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক পদার্থ। কোন উক্তিটি সঠিক? 1 আর 2 সঠিক। কেন সঠিক? ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধের তুলনায় তার ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ বেশি। দেখো ক্লোরিন আর হচ্ছে ক্লোরাইড, এই হচ্ছে ক্লোরিন আর ক্লোরাইড। এইখানে দেখো 17টা প্রোটন আছে আর এখানে কি 17টা ইলেকট্রন আছে চারপাশে। আবার দেখো 17টা প্রোটন আছে আর ইলেকট্রন যেহেতু মাইনাস, তার মানে কি 18টা ইলেকট্রন। এখন দেখো 18টা ইলেকট্রন কি করবে, তারা ছড়ায় নিয়ে যাবে। 18টা ইলেকট্রন কি তারা বড় করে ফেলবে। কেন? 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে আকর্ষণ করে টাইনে রাখতে পারবে, বাট 18টা ইলেকট্রনকে সে রাখতে পারবে 17টা প্রোটন না, তখন ইলেকট্রনের কক্ষপথটা বড় হয়ে যাবে। তার মানে কি ক্লোরাইডের আকারটা বড়, ক্লোরাইডের আকারটা বড়। এই যাও ক্লোরাইডের আকারটা ব্যাসার্ধটা বড়। আবার সেম কথা এখানে বলছে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ ক্লোরাইড আয়নের তুলনায় কম। সেম একই কথা দুইবার বলছে, 1 আর 2। দেখছো কিছু কিছু সময় ডাবল অ্যান্সারও থাকে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। তেজস্ক্রিয় নয়, এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন। নিওডিমিয়াম তেজস্ক্রিয় নয়, বাকিগুলো তেজস্ক্রিয়, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, রুথেনিয়াম এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয়। লাস্ট কোশ্চেন, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন DsP2। দেখো DsP2 2 আর 1 3 আর 1 4, এই যে এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়। এটা হচ্ছে কি সমতলীয় বর্গাকার।